বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেশের অবস্থা খুব খারাপ। এই শেখ হাসিনার আওয়ামী লীগ বাহিনী এবং তাদের ফোর্স রাতের বেলা আয়সা সাধারণ জনগণকে তুলে নিয়ে যাইতেছে। তার বাবা যেমন বাকশালের জনক মুজিবুর রহমান সাহেব তার রক্ষী বাহিনী দিয়া, তার লোকজন দিয়া সেই সময় বিরোধী দলের লোকদেরকে তুলে নিয়ে যেত, সেভাবেই তারই কন্যা এখন ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের তুলে নিয়ে নির্যাতন করতেছে। আর তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তাদের সবাইকেই তুলে নিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত আছে। এরকমই একজন ব্রাক ইউনিভার্সিটির প্রাক্তন লেকচারার আসিফ মাহতাব, হয়তো তার নাম, তাকে তুলে নিয়ে গেছে। প্রাক্তন লেকচারার ছিলেন ব্রাক ইউনিভার্সিটির। তারপরে তিনি এখন কোথায় আছেন তার কোনো খবর পাওয়া যাইতেছে না। তার বাবা মা খোঁজ করতেছেন থানায় থানায়। তাদেরকে বলছিল থানায় যোগাযোগ করার জন্য, আশুলিয়া থানায়, কিন্তু সেই থানায় আসলে তারা নেয় নাই। তারা নিয়ে গেছে অন্য কোনো গুপ্ত স্থানে। এভাবেই তারা তুলে নিয়ে যেতেছে। ফ্রিল্যান্সার মুগ্ধ ছেলেটার জন্য খুবই খারাপ লাগতেছে। পানি খাওয়াইতেছিল, বিস্কিট খাওয়াইতেছিল সেই ছাত্র আন্দোলনের সময়। তাকেও টার্গেট করে গুলি করছে। ভারতের মিডিয়া প্রকাশ করছে যে 2009 সালে শেখ হাসিনার আমন্ত্রণে যে ভারতীয় ফোর্স অপেক্ষা করতেছিল এই বাংলাদেশের বর্ডারে, আর কি বাংলাদেশের বর্ডারে অপেক্ষা করতেছিল যাতে করে শেখ হাসিনার প্রয়োজনে শেখ হাসিনাকে উদ্ধার করা যায়। এবারে ছাত্র আন্দোলনেও তারা বেশ কিছু কিলার পাঠাইছে, ভারতীয় কিলার। তারা নির্বিচারে গুলি করছে ছাত্রছাত্রীদের উপর। যারা আন্দোলনে ওখানে ছিল তারা হিন্দি ভাষাভাষী বন্দুকধারীদের পাইছে, কথাবার্তা শুনছে, তাদেরকে বুঝতে পারছে যে তারা বাংলাদেশি না। তো এই থেকে বোঝা যাইতেছে যে নরেন্দ্র মোদী এবং হাসিনার সাথে এ ব্যাপারে বিশেষ চুক্তি আছে যে হাসিনার বিপদে নরেন্দ্র মোদী সাহায্য করবে। আর সেটা করতেছে সেই ক্ষমতা গ্রহণের পরপরই 2009 সাল থেকে আর কি তারা সেটা করতেছে। আর এই ছাত্র আন্দোলনেও তারা লোকজন পাঠাইছে, যেমন কিলার পাঠাইছে, যাতে করে ছাত্র আন্দোলনের কর্মীদের, ছাত্র আন্দোলনের নেতা হোতাদের যাতে করে হত্যা করা যায়। আর তারা হত্যা করেছেও। কি বলে, নুরুল হক নুরু তবু ব্যান থেকে বের হয়ে সাংবাদিকদের বলে গেছে 400-500 মানুষকে হত্যা করেছে। গণ আন্দোলন দরকার। গণ আন্দোলন ছাড়া কোনোভাবেই রক্ষা করা যাবে না বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। কারণ নরেন্দ্র মোদী বিজেপি বাহিনী পাঠাবে হাসিনার
বুদ্ধি রক্ষার জন্য আসে যেন হাসিনা ভারতকে নির্বিচারে বাংলাদেশের সব কিছু দিয়ে দিবে, সব কিছু দিয়ে দিতেছে। আর এখন বাংলাদেশের স্বাধীনতা রক্ষিত নাই, যেহেতু ভারতীয়রা বাংলাদেশের ভিতরে ঢুকে খুন খারাপি করতেছে, সেজন্য এখন আর বাংলাদেশের স্বাধীনতা টিকে নাই। এটা হাসিনা ধ্বংস করেছে। হাসিনার বাবা বাকশালের জনক কিন্তু এতটা ছিলেন না, এতটা মানে খারাপ ছিলেন না। তিনি তো আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অন্য দেশের কিলারদের দেশের ভেতরে নিয়ে আসতেন না, কিন্তু শেখ হাসিনা এটা করতেছে। এই বাড়িটা অনেক পুরানা। শেখ হাসিনা এটা করতেছে। শেখ হাসিনা হলো বাংলাদেশের মহারানী, আর সেই মহারানীকে রক্ষা করতেছে ভারতের মহারাজা নরেন্দ্র মোদী বাবুজি, সেই একসময়কার চাওয়ালা। এভাবেই ভারতের বিজেপি বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার জন্য কাজ করতেছে আওয়ামী লীগ ওলাদের সাথে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকুক, আমরা প্রবাসীরা জোটবদ্ধ হই স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছেলে বিদেশ থেকে ডিগ্রি আসছে প্রাক ইউনিভার্সিটির লেকচারার, সে শুধু সাধারণ মানুষের কথা বলে। কেন তাকে ধরে নিয়ে আসলো? ধরে আনার পরে আমাদের কোনো ইনফরমেশনই দেওয়া হচ্ছে না। আমরা আসলে তার খোঁজ জানতে চাই, সে আছে, কেমন আছে, জীবিত আছে কিনা। আমি জিজ্ঞেস করছি কেন, তো ওনারা বলছে ওকেই জিজ্ঞেস করেন। এখন তারা বলতে যে আমরা তো আনলে ফোন করতাম, এই অবস্থায় আমরা কোনো খোঁজ পাচ্ছি না। আমরা আসলে তার খোঁজ জানতে চাই, সে আছে, কেমন আছে, জীবিত আছে কিনা। আমার ছেলে বিদেশ থেকে ডিগ্রি আসছে প্রাক ইউনিভার্সিটির লেকচারার, সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সে শুধু ছেলেদের কথা বলে, তারা তাদের অধিকারের কথা বলছে। সে নিজে কোনো ডিস্ট্রাকটিভ কোনো কাজে কখনো যায় না। পুলিশের প্রতি তার আস্থা আছে, এই কথাও সে বলছে। কিন্তু কেন তাকে ধরে নিয়ে আসলো? ধরে আনার পরে আমাদের কোনো ইনফরমেশনই দেওয়া হচ্ছে না। আমরা চাই যে আমার ছেলের সন্ধান পেতে এবং তাকে ফিরে পেতে চাই। ইংল্যান্ড থেকে এমএস করছে, গ্লাসগো ইউনিভার্সিটি থেকে সে পড়ালেখা করছে। এখানে ও লেভেল করছে আগা খান থেকে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনার্স করছে, আর এমএস করছে গ্লাসগো ইউনিভার্সিটি। কালকে রাতে হঠাৎ একটার সময় তারা নক করে এবং দরজা, আমার ছেলেই দরজা খুলে দেয়। উত্তরা 12-13 জন লোক একসাথে এসে তাড়াতাড়ি বলে আপনারা কেউ সব জায়গায় দাঁড়ায় থাকবেন, কেউ কিছু বলবেন না। তা আমরা দাঁড়ায় থাকি, তখন ওরে বলে যে আপনি আমাদের সাথে চলেন। এবং আমি যে তাদের জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে আসছেন, বলে আমরা ডিবি থেকে আসছি, আমরা এখন নিয়ে যাচ্ছি। এই ছাড়া আর কোনো কথা হয় না। এবং আমরা সকাল থেকে এখানে বসে আছি, ওরা বলে যে আমরা তো এরকম জানি না। ফেসবুকে এমনি সবসময় এসে লেখছে। তো ওই যে ব্র্যাক ইউনিভার্সিটিতে থাকাকালীনও ওই কথাবার্তা বলতো, লেখালেখি করতো। না, তারা বলছে আমরা ডিবির লোক, আমরা তারা নিয়ে যাচ্ছি। অ্যালিগেশন তারা কিছু বলে নাই। উনি ব্র্যাক ইউনিভার্সিটিতে জব করতেন, কিন্তু ওই ঘটনার পরে তিনি আর এখন জব করছেন না। এখন আমি অনলাইনেই উনি পড়াই, কোনো কিছু তো জানাই নাই। আমরা আসছি, আমাদের না, আমরা ইনফরমেশন জানি না। এরা কোনো উত্তরই দেয় না, কই যে আমরা আনলে আমরা জানাবো টেলিফোনে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন পাই না। তারা হঠাৎ করে দরজা নক করছে, নক আমার ছেলেই খুলছে। তারপরে হঠাৎ করে সবাই ঢুকে আপনারা যে যেখানে আছেন থাকেন। তারপরে আমার ছেলের বলছে আপনি আমাদের সাথে চলেন। তারপর কয়েকটা কাপড় নিয়ে টিয়ে ওদের সাথে চলে আসছে। এই আমি বললাম আপনারা কারা? বলে আমরা ডিবি অফিস থেকে আসছি। পুলিশের পোশাক ছিল। আমি জিজ্ঞেস করছি কেন ভাই, আমি জিজ্ঞেস করছি কেন, তো ওনারা বলছে ওকেই জিজ্ঞেস করেন, এটুকু। আর অ্যান্সার আমি জিজ্ঞেস করেছি যে কেন নিচ্ছেন,
তো ও বলছে ওকেই জিজ্ঞেস করেন। না, বাধা দেই নাই। থানায় যোগাযোগ করেছিলেন? না, আমরা না, DB আমার- অফিসে, আমাদের বলছে তো ডিবি থেকে নিয়ে আসছে, আমরা এই জন্য ডিবি অফিসে আসছি। আপনার নামটা কি? ওরা কোনো ইনফরমেশন কিছু বলতেছে না। ওদের মধ্যে 3 জন নাকি এসপি ছিল, না নেম প্লেট ছিল না, সিভিল ড্রেসে ছিল 3 জন অফিসার, আর পুলিশ 7-8 জন পুলিশ, ওরা ড্রেস পরা ছিল। ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার। আউটসোর্সিং করে যে আয় হতো তা দিয়ে নিজের খরচ চালাতেন তিনি। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিতে দেশের বাইরে যাবেন, সে প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু হঠাৎই নেমে এলো অন্ধকার, স্বপ্নগুলো সব দুঃস্বপ্নে পরিণত হলো। আন্দোলন চলাকালে তিনি শিক্ষার্থীদের পানি ও বিস্কুট খাওয়াচ্ছিলেন, আর সে সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। কিন্তু কে এই আত্মত্যাগী যুবক, কি তার অপরাধ, আর কেনই বা তাকে এভাবে মাথায় গুলি করে মারা হলো, প্রশ্ন পরিবারের। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। এবারের কোটা সংস্কার আন্দোলনে একেবারে প্রথম দিকে নিহত হন সফল ফ্রিল্যান্সার মীর মাহফুজুর রহমান মুগ্ধ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস তথা বিইউপিতে পড়ুয়া MBA শিক্ষার্থী ছিলেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষে উচ্চতর শিক্ষা গ্রহণের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিলেন মীর মুগ্ধ নামে। দেশপ্রেম আর মানবতার চেতনায় উজ্জীবিত এই তরুণ জড়িত ছিলেন স্কাউটিংয়েও। তবে কোটা সংস্কার আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঝরে গেছে এই তাজা প্রাণ। গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগের একটি ভিডিওতে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ। ছাত্রদের ডেকে ডেকে বলছেন, পানি লাগবে কারো, পানি। ভিডিওতে দেখা যায় অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন। কাঁদানে গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা যায় মুগ্ধকে। এদিকে মেধাবী মুগ্ধের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না পরিবার, পরিজন, সহপাঠী ও বন্ধুরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই সামনে আসছে তাকে নিয়ে লেখা নানান স্মৃতিচারণমূলক পোস্ট। সহমর্মিতা জানিয়েও অনেকে লিখছেন, মুগ্ধকে স্মরণে রাখবে এ জাতি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আমাদের 3 ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ। কি লাগবে না লাগবে সবসময় মাকে দেখে শুনে রাখত। নিজে ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাতো। আমরা মানসিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু মা এখনো কেঁদে চলেছেন। আর বাবা তো কথা বলতে গেলেই ভাষা হারিয়ে ফেলছেন। ও তো আমার শুধুমাত্র ভাই না, মানে আমার বন্ধু বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, ভাই বলেন, সবই ও ছিল। একসাথে আমরা সবসময় সব কিছু করতাম, একসাথে সব জায়গায় যেতাম, একসাথে মানে যত রকম যা কিছু আছে সব কিছু একসাথেই আমরা করতাম। ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে। তো ওর কাছে কোনো ফোন টোন ছিল না যখন ISSB থেকে বেরোচ্ছে। আমি MES-এ যাচ্ছি বাস দিয়ে, ওকে রিসিভ করতে যাচ্ছিলাম, কিন্তু পুরোপুরি যেতে পারিনি। MES-এ দেখি রাস্তার পাশে একলা বসে আছে, বসে বসে কাঁদতেছে। তো এই স্মৃতিটা আমার কাছে সবসময় মনে থাকে, যে ওর এই একটা আক্ষেপ সবসময় থেকে যাবে। রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমার রিকোয়েস্ট, আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয়, কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয়, সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে। এদিকে মর্মান্তিক ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুগ্ধর সঙ্গে থাকা বন্ধু নাইমুর রহমান আশিক বলেন, কারো বিপদ দেখলে সবসময় ছুটে যেত মুগ্ধ। উত্তরায় ছাত্রদের ওপর হামলা হচ্ছে শুনে অন্য বন্ধুদের নিয়ে ছুটে যান তাদের পাশে দাঁড়ানোর জন্য। ওই দিন অনেককেই হাসপাতালে নিয়ে গেছি আমি ও মুগ্ধ। বিকেল 6টার দিকে ছাত্রদের মাঝে পানি ও বিস্কুট দিয়ে সড়ক ডিভাইডারে বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ
রাজুক কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে এলে সবার সঙ্গে আমরাও দৌড় দেই। হঠাৎ দেখি গুলি লাগাই সড়কে পড়ে গেছে মুগ্ধ। তার কপালে গুলি লেগে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। আমরা 3 জন ছিলাম বসা। আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল, নাম জাকির। ও ছিল সবার প্রথমে, দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি। জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয়। কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই। দৌড় দেওয়ার পর আমি 2 থেকে 3 কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে, কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই। তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ। সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। মুগ্ধদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার জন্ম 1998 সালের 9 অক্টোবর ঢাকার উত্তরায়। দাফনও হয়েছে সেখানে। উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটি থেকে প্রাইমারি এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন তিনি। 2019 সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের